বাট আই গট টোটালি অ্যামেজড। বুঝতে পারছো এটার মধ্যে কেন এরকম করা, কেন এই আয়নাটাকে এরকমভাবে করে দিয়েছে? কারণ একটা অ্যাসিড অ্যাটাকের পর একটা মেয়ে কিন্তু তার মুখ দেখতে পারে না। অসাধারণ আর্টও একটা, যেটা কিন্তু কাঁথা স্টিচের কাজ করা, যেটা তোমাদেরকে বলছিলাম, হয়তো বুঝতে পারছো কি অপূর্ব। যেখানে তাই যারা দাঁড়িয়ে গেছে তারা দাঁড়িয়ে গেছে, যারা ভেঙে গেছে তারা এরকমভাবেই ভেঙে গেছে। মানে পুরো প্যান্ডেলটা কিন্তু ইকো ফ্রেন্ডলিভাবে বানানো হয়েছে, কোনোভাবেই কোনো ক্ষতি হবে না কিছু। রিভলভার ছাড়া তো ব্যোমকেশকে ধরা যায় না, কিন্তু ব্যোমকেশের মগজাস্ত্র নেই ফেলুদার মতন। নারীর উপরে অত্যাচার, অ্যাসিড অ্যাট্যাক, আরও অনেক রকমের অত্যাচার প্রতি মুহূর্তে নারীদের সাথে হয়ে আসছে, সেইটাকে এত ভালোভাবে দেখো। এই জায়গাটা এত সুন্দর পোর্ট্রে করেছে। কীটনাশকের জন্য কি কি ক্ষতি হতে পারে মানুষের, কেন কীটনাশক কম ব্যবহার করা উচিত, কেন ভেষজ কীটনাশক ব্যবহার করা উচিত। মোস্ট টপ 5 ইউনিক প্যান্ডেল অফ কলকাতা। আমার সামনে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড় দিয়ে বানানো, আমি যদি খুব ভুল না হই। এই যে চিত্রশিল্পগুলো যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই চিত্রশিল্পগুলোর দ্বারা আদিকালের ধর্মকথা, রামায়ণ, মহাভারত। তো এখানে আমি দেখেছি সবাই কুলো নিয়ে মাথায় কলার কাঁদি নিয়ে যেতে। আমার খুব ভালো লেগেছে চিন্তা ভাবনাটা, পুরোটাই প্লাই আর টিনের ওপর দিয়ে বানানো। ফোনের ক্যামেরার মাধ্যমে কতটা কি বুঝতে পারছো, কিন্তু এই পুরো স্ট্রাকচারটা কাপড় জড়িয়ে বানানো। ইউ বিলিভ ইট? আমি মুগ্ধ হয়ে গেছি। মানে আমি বুঝতে পারছি না, এরকম কোনো কর্নারই খুঁজে পাচ্ছি না যে এই কর্নারটা তোমাদেরকে দেখাবো। একদম পারফেক্ট কম্বিনেশন। ভারতের প্রত্যেকটা অঞ্চলের শিল্পকলাকে একত্রে কিভাবে তুলে ধরেছে এই প্যান্ডেলটা না দেখলে বুঝতেই পারবে না। প্রত্যেকটা কর্নার ফটোজেনিক এই প্যান্ডেলের। কারোর গল্প আমরা মুভির মাধ্যমে জানতে পারি, যেমন ছাপাক। সবার গল্প লাইফ নিয়ে তো মুভি বানানো হয়। এটা হচ্ছে ভারত চক্রের লাইনটা দেখেছো? আজকে তৃতীয়া রাত, আর এই মুহূর্তে লাইন। আর অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা থাকো, কারণ এরপরে কিন্তু আমি যাচ্ছি তরুণ দলে। বুঝতে পারছো এটার মধ্যে কেন এরকম করা, কেন এই আয়নাটাকে এরকমভাবে করে দিয়েছে? কারণ একটা অ্যাসিড অ্যাটাকের পর একটা মেয়ে কিন্তু তার মুখ দেখতে পারে না। তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, আমি তো শুনতে পাচ্ছি আর আমার গায়ে কাটা দিচ্ছে। নমস্কার, গুড আফটারনুন সবাইকে। কেমন আছে সবাই? সবাইকে শুভ তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি জয়িতা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িতার ডায়েরি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার মোস্ট 5 ইউনিক প্যান্ডেল। অনেকে অনেক রকম মন্তব্য করছে যে এত আগে থেকে ঠাকুর দেখতে দিয়েছো, তোমরা স্পয়লার দিয়ে দিচ্ছ। আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, আমি ভিডিওটা শুধুমাত্র যারা ঠাকুর দেখতে আসছে তাদের উদ্দেশ্যে বানাচ্ছি না। এরকম অনেকে আছে যারা এত দূরে ঠাকুর দেখতে আসতে পারে না কলকাতা অবধি। অনেক বয়স্ক মানুষেরা রয়েছে যারা ফোনে ভিডিওর মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো দেখে থাকে, ঠাকুর দর্শন করে থাকে। আমি ভিডিওটা বেসিক্যালি তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতেই পারো, তোমাদের যদি স্পয়লার না লাগে। কিন্তু তোমরা যদি আগে থেকে জেনে নিতে চাও যে কোন প্যান্ডেলে যাবে, কেন যাবে, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই মুহূর্তে আছি, আমি তোমাদেরকে বলেছি আমি আজকে তোমাদেরকে দেখাবো মোস্ট টপ 5 ইউনিক প্যান্ডেল অফ কলকাতা। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের টপ 5 লিস্টে তালা প্রত্যয়ের সামনে। তো চলো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখো। তোমরা নিশ্চয়ই জানিয়ে তো সবাই সেফ আছো নাকি, কারণ কালকে বৃষ্টিতে প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমি শুনছিলাম 11 জন মতন মারাও গেছে। তো তোমরা জানিও যে তোমরা সেফ আছো নাকি, সবাই সাবধানে থাকো। আর পুজো তো একটাই বলো বছরে, তাই একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আর কথা বলতে বলতে আমি এই মুহূর্তে চলে এসেছি তালা প্রত্যয়ের সামনে। ওয়াও, ইজ ইট আ হিউম্যান ব্রেন? তোমরা দেখতে পাচ্ছ কি? এটা দেখে কি মনে হচ্ছে যে একটা হিউম্যান ব্রেনকে মাধ্যম থেকে ভেঙে গেছে? চলো প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। লাইট জ্বললে তো দুর্ধর্ষ লাগবে প্যান্ডেলটাকে দেখতে। পুরোটাই কাঠ দিয়ে বানানো প্যান্ডেলটা। ভাবো, কাঠ দিয়ে বানানো প্যান্ডেল, কোনো সিমেন্ট বালি সব ইউজই করেনি। ইমপ্রেসিভ না? লাইট জ্বললে তো খুবই ভালো লাগবে দেখতে।
আমার সামনে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড় দিয়ে বানানো, আমি যদি খুব ভুল না হই। খুব ভালো লাগছে এই কাপড়ের স্ট্রাকচারটা। আর ওইখানে দেখো একটা প্রজেক্টর ইনপুট করা রয়েছে, মনে হয় কোনো ভিজুয়াল লাইট শো দেখানোর জন্য। বেশ ভালো লাগছে দেখতে। চলো প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এবারে কিন্তু টালাপ্রত্যয়ের থিম হচ্ছে বীজ অঙ্কন করা। ভাবনা এবং বিন্যাসে রয়েছে শিল্পী ভবত সুতার। আর এখানে কিন্তু টালাপ্রত্যয়ের লাস্ট কয়েক বছরের অ্যাওয়ার্ডগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। দিস ইজ দ্য তো এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে, যেটা আমি এখন সকালবেলা এসেছি বলে অবশ্যই বুঝতে পারছি না। তোমরা যদি খুব রাতে আসো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এবং আশা করছি অনেক ভালো লাগবে। চলো ভিতরে নিয়ে যাই। চল চল চল। এগুলোতেও কিন্তু কোনো স্ক্রিন ডিসপ্লে করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা রাতে দেখতে পারবে। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে আমার প্রকাশিত খুব ভালো লেগেছে চিন্তা ভাবনাটা, পুরোটাই প্লাই আর টিনের ওপর দিয়ে বানানো। সমুদায় থেকে অনেক দূরে। দূরের ওই পেন্টিংগুলো বুঝতে পারছো কি কাকে রিপ্রেজেন্ট করছে? বিভিন্ন সবজিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু। ওয়াও, অ্যাকচুয়াল চমক যেটা, মাতৃ প্রতিমা। দেখো আজকে সবে মহাল তৃতীয়ার ভিড়টা দেখো, আর সবাই বলে শুধু ব্লগাররাই নাকি ঠাকুর দেখতে যাচ্ছে। দেশ জুড়ে কবে এবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব? মাকে দেখো, মাতৃ প্রতিমাটা দেখো, কি সুন্দর লাগছে না মায়ের চোখটা। দেখো এই জায়গাটা এত সুন্দর পোর্ট্রে করেছে, কীটনাশকের জন্য কি কি ক্ষতি হতে পারে মানুষের, কেন কীটনাশক কম ব্যবহার করা উচিত, কেন ভেষজ কীটনাশক ব্যবহার করা উচিত। খুব ভালো থিম, খুব ভালো, নো ডাউট। অ্যান্ড আই লাভ দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং কী হতে পারে যদি মানুষের ব্রেনে এরকম প্রবলেম হয়ে যায়। মানে যদি মানুষ মানসিকভাবে ভারসাম্য হারায় তাহলে কি করতে পারে। লাভ দেয়ার পোর্ট্রেয়াল, দে আর ভেরি গুড। দেখো ওপরটা আমি খেয়ালই করিনি, ওপরটা কিন্তু বিচুলি দিয়ে করা, মানে পুরো প্যান্ডেলটা কিন্তু ইকো ফ্রেন্ডলিভাবে বানানো হয়েছে, কোনোভাবেই কোনো ক্ষতি হবে না কিছু। তো চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে বেরোচ্ছি। সামনে বেরোনোর সময়ও কি সুন্দর না ভিজুয়ালাইজেশনটা, বিরা হানি বি থেকে মৌমাছিরা মৌচাক থেকে মধু নিচ্ছে, সংগ্রহ করছে। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো কি ভালো লাগছে না, কি অসাধারণ লাগছে। তো এটা ছিল আমার চোখে দেখা টালা প্রত্যয়। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা নিতে চাও, আমার প্যান্ডেলটা অসাধারণ লেগেছে। এখানে শিল্পত্বের এত সুন্দর টাচ রয়েছে, এত সুন্দর কাজ, মানে জাস্ট অবাক করে দিচ্ছে আমাকে। আর তার থেকেও বড় কথা যেটা অবাক করছে সেটা হচ্ছে এখানকার থিম। এখানকার থিম যদি সাধারণ মানুষ বুঝতে পেরে এটাকে নিজেদের লাইফে প্রয়োগ করে তাহলে কিন্তু আমাদের দেশেরই ভবিষ্যৎ আরও উন্নত হবে, আমাদের দেশ আরও রোগমুক্ত হবে।
এবং আমরা আরও ভালো কীটনাশক ছাড়া ভালো খাবার, ভালো সবজি খেতে পারবো। তো আমার কাছে তো এটা মাস্ট রেকমেন্ডেড থাকবেই, কিন্তু এটাও বলবো যে এটা দিনের বেলা ভিজিট করো না, তোমরা রাতের বেলা ভিজিট করো। কারণ রাতের বেলা ভিজিট করলে এখানে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, এটা কিন্তু একদম মিস করবে না। এটা হলে তোমরা থিমটাকে আরও বেটার বুঝতে পারবে। আমি তো বুঝতে পেরেইছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, যেহেতু ইকো ফ্রেন্ডলিভাবে বানানো হয়েছে। তো চলো এবার যাচ্ছি আমি পরের প্যান্ডেলের উদ্দেশ্যে, আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরের প্যান্ডেলটা কেমন হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টালা বারোয়ারিতে, যেবারে এখানে থিম হচ্ছে মধুসূদন। এবারে এখানকার থিম হচ্ছে মধুসূদন। মধুসূদন অর্থাৎ তোমরা এই লেখাটা পজ করে দেখে নিও। আর এটা শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। এখানে উপরের দিকে তাকালে বুঝবে যে কত সূক্ষ্মভাবে কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা মানে এই কাজ তো খুব পারফেকশন নিয়ে হয় না, কিন্তু তাও এত পারফেক্ট দেখতে লাগে যে বোঝাতে পারবো না। তো চলো ভিতরে যাই, পাশের আর্টগুলো দেখো তোমরা কি সুন্দর। সামনে দেখো স্কাল্পচার রয়েছে ছোট ছোট, মাটি দিয়ে করা না কাঠ দিয়ে, সেটা সামনে না গেলে বুঝতে পারবো না। ও মাই গুডনেস, বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না ভিতরে তোমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। জাস্ট লুক অ্যাট দিস, ও মাই গড, ও মাই গড। মানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আই গট টোটালি অ্যামেজড। ও হোয়াট ক্রাফটের কাজের ডিটেলিং দেখো খালি তোমরা। এই কাজগুলো দেখো, এগুলো কিন্তু পুরো কাপড়ের উপরে, কালারিং কাপড়ের উপর বেস্ট করে বানানো। মানে এত মাইন্ড ব্লোয়িং লাগছে না, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি এখানে আসার পরে। কি দুর্ধর্ষ লাগছে দেখতে। আমি জানি না তোমরা আমার ফোনের ক্যামেরার মাধ্যমে কতটা কি বুঝতে পারছো, কিন্তু এই পুরো স্ট্রাকচারটা কাপড় জড়িয়ে বানানো। ইউ বিলিভ ইট? মানে আমি তো বিলিভ করতেই পারছি না। আর এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা রয়েছে তার সামনেটা পুরো বাইরে আঁকা দিয়ে পোর্ট্রে করা রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি মুগ্ধ, এক কথায় আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। মানে আমি বুঝতে পারছি না, এরকম কোনো কর্নারই খুঁজে পাচ্ছি না যে এই কর্নারটা তোমাদেরকে দেখাবো বা এই কর্নারটা আমি তোমাদেরকে দেখাবো না, আমি ডিসাইড করতে পারছি না। কারণ এই প্যান্ডেলের প্রত্যেকটা কর্নারই মনে হচ্ছে আমি তোমাদেরকে কি মানে না দেখালে আমি তোমাদেরকে মিস করে যাব, এতটাই ভালো হয়েছে, জাস্ট অসাধারণ। যেই শিল্পকলা হারিয়ে যাচ্ছে তাকে যে এরকমভাবে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় আমি ভাবতেই পারি না। ফাইনালি মাতৃ প্রতিমা, ইভেন মাতৃ প্রতিমাকেও ঠিক সেরকম মধুবনী আর্টের মাধ্যমেই ওটার সাথে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে, একদম পারফেক্ট কম্বিনেশন। ওপরে চালচিত্রটা দেখেছো? ওপরে চালচিত্রটা কিন্তু শিব রয়েছে, বিষ্ণু রয়েছে, ব্রহ্মা রয়েছে, কি অসাধারণ চালচিত্র। প্রত্যেকটা কর্নারে এক একটা মনে হচ্ছে কোনো আর্ট লুকিয়ে রয়েছে, মানে কাউকে বাদ দেওয়ার মতন জায়গায় এই মুহূর্তে আমি নেই। যারা বাইরে থেকে দেখে ভেবে নেবে না যে প্যান্ডেলটা সব দেখে নিয়েছি, তারা কিন্তু খুব ভুল করবে। এটা বাইরে থেকে দেখার মতন প্যান্ডেলই নয়, আসল চমক তো ভিতরে রয়েছে। ওয়াও, আই এম সো অ্যামেজড। এই থিমটা বলতো কিসের থিম?
মধুবনী আর্টের। হ্যাঁ, মধুবনী আর্টের না, এর আর্টটা হচ্ছে রাজস্থানী আর্ট, থিমটা হচ্ছে ছট পূজার উপরে। ওকে, এবার বুঝলি কি? এই যে এই দাদা আমাকে এইমাত্র থিমটাকে আরো বেটার আইডেন্টিফাই করতে সাহায্য করলো। আমি শুধুই মধুবনী আর্ট ভেবেছিলাম, বাট দীপ আইডেন্টিফাই করেছে এটা ছট পুজোকে বেস করে বানানো। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কলের কাদিগুলো দেখলে একটু বেটার বোঝা যাচ্ছে যে, আর মাথায় কুলো করে নিয়ে যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে যে এটা ছট পুজো। আর এখানে সূর্য দেবতা রয়েছে। দেখো, ছট পুজো কিন্তু বেসিক্যালি সূর্যদেবের উপরেই বেস করে হয়, তো তার জন্য উফ কি লাগছে এই প্যান্ডেলটা, মানে আমি বোঝাতে পারছি না। এটা তোমাদের বাকেট লিস্টে রাখতেই হবে, আর এটা কিন্তু আমার বাকেট লিস্টে হচ্ছে টপ 3-তে। প্রথমেই আসছে এই অসাধারণ আর্ট একটা, যেটা কিন্তু কাঁথা স্টিচের কাজ করা, যেটা তোমাদেরকে বলছিলাম, হয়তো বুঝতে পারছো কি অপূর্ব। যেখানে গো পালন করা হচ্ছে। গো পালন করা হচ্ছে, ইজ ইট দ্য রাইট ওয়ার্ড? না, গোপালন না। দেন এখানে গাভীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বা তুই যদি বাংলায় বলতে চাস তাহলে এই চিত্রকলার মাধ্যমে কিন্তু গো মাতাকে তুলে ধরা হয়েছে। তারপরে আসছে এখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডের কাজটাই কাপড় দিয়ে করা হয়েছে, যেটা কিন্তু বোঝাচ্ছে যে তাঁত বুনছে, আর পিছনে সূর্যদেব রয়েছে। এটা কিন্তু রাজস্থানী আর্টওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, চিত্রকলাকে রিপ্রেজেন্ট করছে। এই যে নারী মূর্তিগুলোকে দেখছো, আমরা জানি না তোমরা কতজন এটার সাথে ফ্যামিলিয়ার, বাট আমি ছোট থেকে ছট পুজো দেখেই বড় হয়েছি। তো এখানে আমি দেখেছি সবাই কুলো নিয়ে মাথায় কলার কাঁদি নিয়ে যেতে, তো একদম সেটাকেই তুলে ধরা হয়েছে। এখানে অনেক কলার কাঁদিও রয়েছে, খুব ভালো লেগেছে। আর নিচে রয়েছে সূর্যদেব। সবাই জানো হয়তো ছট পুজো কিন্তু সূর্যদেবেরই পুজো, তো ছট পুজো কিন্তু সূর্যদেবকেই পুজো করা হয়, সূর্যদেবের উদ্দেশ্যে এই ছট পুজো পালন করা হয়। তো খুবই ভালো লাগছে দেখে। এরমভাবে ভারতের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরেছে এই প্যান্ডেল, ভারতের বিভিন্ন জায়গার চিত্রকলাকে তুলে ধরেছে। আমাকে এই প্যান্ডেলটা মুগ্ধ করে দিয়েছে, মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, ভুলেই গেছিলাম যে এটা তোমাদেরকে এত ডিটেলে কি করে বলবো, মানে বুঝতেই পারছিলাম না। কিন্তু সত্যি বলছি, এটা একটা মাস্ট ভিজিট প্যান্ডেল, এটাই কিন্তু না এলে তোমরা ডেফিনেটলি মিস করবে। মাতৃ প্রতিমাটা দেখো, এই মাতৃ প্রতিমা কিন্তু পুজো হবে। আমরা অন্য জায়গায় দেখি যে মাটি দিয়ে প্রতিমা আসার পরও সেটাকে পুজো করা হয় না, কারণ সেটা নর্মাল মাতৃ প্রতিমার মতন না। কিন্তু মা তো মাই না, মাকে তুমি যেভাবে বরণ করে নেবে মা সেভাবেই পূজিত হবে, সেটা তোমার ব্যাপার, তুমি মাকে কিভাবে মেনে নিচ্ছ। আর এই অপরূপ প্যান্ডেল কিন্তু বানাতে সময় লেগেছে দীর্ঘ 7 মাস। তাহলে ভাবো কত সময় নিয়ে কত নিখুঁতভাবে শিল্পীরা কাজ করেছে। আমার শিল্পী প্রশান্ত পালকে আমি কুর্নিশ জানাচ্ছি এত অসাধারণ একটা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য। এইটার ব্যাপারে কি জানিস তুই বল? আমাদের আগে কোনো তো টিভি ছিল না, তখন গল্প কথার উপরে, চিত্রকথার উপরে কথা বলা হতো। এই যে চিত্রশিল্পগুলো যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই চিত্রশিল্পগুলোর দ্বারা আদিকালের ধর্মকথা, রামায়ণ, মহাভারত এবং এই ধরনের চিত্রকলা, যখন আমাদের জগন্নাথদেব অসুস্থ থাকেন তখন তার যে চিত্রপট বা পটিদিয়ঙ্কের উপরে যে পূজা হয়ে থাকে, সেটাও এই চিত্রকলার মাধ্যমে পূজা হয়ে থাকে। এই মুহূর্তে আমি দেখে বেরোলাম টালা বারোয়ারি, আর আমি এই প্যান্ডেলটা দেখার পর আমার বলার ভাষা হারিয়েছি। ভারতের প্রত্যেকটা অঞ্চলের শিল্পকলাকে একত্রে কিভাবে তুলে ধরেছে, এই প্যান্ডেলটা না দেখলে বুঝতেই পারবে না। প্রত্যেকটা কর্নার ফটোজেনিক এই প্যান্ডেলের। এই প্যান্ডেলটা যদি তোমাদের বাকেট লিস্টে না রাখো তাহলে খুব ভুল করবে। যদি ফটো তুলতে ভালোবাসো তাহলে সারা বছরের জন্য যা প্রোফাইল পিকচার আছে না, সব এই প্যান্ডেলেই পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু প্যান্ডেলটা দেখতে আসতেই হবে। তো টালা বারোয়ারি দেখে তো বেরিয়ে গেছি, এবারে চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে পরবর্তী প্যান্ডেল। এই গেটটা দিয়ে ঢুকে এই যে দক্ষিণদ্বারের সামনে চলে এসেছি। আমার পরবর্তী প্যান্ডেল কিন্তু দক্ষিণদ্বার। দক্ষিণদ্বারের থিমটাকে বাইরে ডিসপ্লে করা হচ্ছে, চলো ভিতরে গিয়ে দেখা তোমাদের ভিতরের চিত্র। দক্ষিণদ্বারের ইউথে 25 বছরের স্ত্রী হচ্ছে এবারে দহন, ভাবনা রূপায়ণে রয়েছে অনির্বাণ। ভিড়টা দেখো খালি, আজকে তৃতীয়াতেই এত ভিড়। দেখো
লেখা রয়েছে অ্যাসিড সহিংসতা বন্ধ, নীরবতা নারীদের রক্ষা করবে। অ্যাসিড ভিকটিমদের ওপরে কিন্তু থিমটা বানানো হয়েছে পুরো পূজা মণ্ডপে। কি অপূর্ব আর্ট ওয়ার্ক, মারাত্মক ভালো চিত্রকলা। সামনে ভিড়টা দেখো, তৃতীয়ার সন্ধ্যায় ভিড়টা ঠিক খানিকটা এরকম। এবারে থিম অনুযায়ী পুরো স্কাল্পচার মাতৃ প্রতিমা কিন্তু পুরোটাই জাস্টিফাই করছে। সামনে কিছু মাটির মূর্তি ভেঙে যাওয়া অবস্থায় রাখা রয়েছে এবং মা এরকম করা হয়েছে যেহেতু পুড়ে গেলে আমাদের স্কিনও পুড়েই যায়, কালো হয়ে যায়। কিছু আসবাব রয়েছে। লেখাটা তোমরা যদি একটুখানি মন দিয়ে পড়ো, আমি একটা মেয়ে হয়ে বলতে পারি এটা তোমাদের চোখে জল এনে দেবে তোমরা যদি এটা খুব মন দিয়ে পড়ে এটা বুঝতে চাও। মানে দিস ওয়ার্ড উইল ডেফিনেটলি মেক ইউ ক্রাই। আমি তোমাদের এটা বলে দিতে পারি। বুঝতে পারছো এটার মধ্যে কেন এরকম করা, কেন এই আয়নাটাকে এরকমভাবে করে দিয়েছে? কারণ একটা অ্যাসিড অ্যাটাকের পর একটা মেয়ে কিন্তু তার মুখ দেখতে পারে না। আই ডোন্ট নো ওয়াই আই সামহাউ গেট ভেরি ইমোশনাল, খুব ইমোশনাল ফিল করছি। হয়তো পেনটা বুঝতে পারছি। এই একটা তোমরা হয়তো দেখে ভাববো এটা কি এমন আছে, এটা খুব সামান্য একটা আসবাবপত্র যেটায় আমরা সাজসজ্জা করে থাকি। একটা মেয়ে শৃঙ্গার করবে, সাজসজ্জা করবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু অ্যাসিড অ্যাটাকের পর আদৌ কি সেটার সেই মেয়েটার ইচ্ছাটা থাকে? সে তো তার মুখ দেখতেই হয়তো ভয় পায়। সেটাকে অ্যাকসেপ্ট করতে অনেক সময় লাগে। নিজে অ্যাকসেপ্ট করবে, সোসাইটি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। ইটস আ ভেরি বিগ ডিল। মানে বাইরে থেকে দেখলে হয়তো বুঝতেই পারবে না এই প্যান্ডেলটার ভিতরে একটা এত বড় মেসেজ ছিল লুকিয়ে রয়েছে। অ্যান্ড নো মিন্স নো, ইটস আ ভেরি বিগ ওয়ার্ড, যেটা কিছু মানুষ বুঝতেই পারে না। কেউ ভাবে না, কেউ হয়তো ভাবে মেবি, কিন্তু না, মেবি মানেও নাই হয়। আমি ডেফিনেটলি বলবো যদি খুব ডিপভাবে দেখো, এটাকে আমি পুজো মণ্ডপ বলে ছোট করছি না। এই চিত্রকলা তোমাকে ভাবাতে বাধ্য করবে, শুধু ভাবাতে না, তোমাকে কাঁদাতেও বাধ্য করবে। তুমি যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তুমি এটার মানেটা বুঝে তোমাকে অন্তর থেকে কাঁদাবে। তো ডেফিনেটলি যদি নারী জাতিকে সম্মান করো, তাহলে তো এই প্যান্ডেল এলে তোমরা নতুন করে নারী জাতিকে সম্মান করতে শিখবে। মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমা নিয়ে আমি আর কি বলবো। একটা শো হচ্ছে, এখন শোটা হচ্ছে না, কিন্তু এই প্যান্ডেলের চারিদিকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে যেটা ফুটিয়ে তোলা হয়েছে, নারীর উপরে অত্যাচার, অ্যাসিড অ্যাটাক, আরও অনেক রকমের অত্যাচার প্রতি মুহূর্তে নারীদের সাথে হয়ে আসছে, সেইটাকে এত ভালোভাবে চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলে, শুধু ফুটিয়ে তোলা নয়, তোমার মধ্যে সেই ইমোশনটাকে জড়িয়ে আনা। মানে প্রত্যেকটা কাজ দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা আসবাবের মধ্যে একটা গল্প আছে। এই মূর্তিগুলো কাকেই বা ফুটিয়ে তুলছে, কত মেয়ের অজানা ভেঙে যাওয়া স্বপ্ন, চুরমার হয়ে যাওয়া গল্পকে রিপ্রেজেন্ট করছে এই ভাঙা মূর্তিগুলো। তাদের মধ্যে কেউ কেউ আছে যারা মাথা তুলে দাঁড়িয়েছে, কারোর গল্প আমরা মুভির মাধ্যমে জানতে পারি, যেমন ছাপাক। সবার গল্প লাইফ নিয়ে তো আর মুভি বানানো হয়, তাই যারা দাঁড়িয়ে গেছে তারা দাঁড়িয়ে গেছে, যারা ভেঙে গেছে তারা এরকমভাবেই ভেঙে গেছে। দেখো, আমি এই মুহূর্তে বেরিয়েছি দক্ষিণদ্বারই দেখে। আমি জানি না তোমরা, আমার চোখে এখন আমার চোখ ছলছল করছে নাকি বা আমার চোখে জল দেখতে পাচ্ছ নাকি, কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে পারি, একটা নারীর দিক থেকে ভেবে বা নারীর পার্সপেক্টিভ থেকে তোমরা যদি প্যান্ডেলটাকে ভেবে দেখো না কোনোদিনও, আমি তোমাদের বলে দিচ্ছি প্যান্ডেলটা তোমাদেরকে কাঁদিয়ে দেবে। এটার মধ্যে একটা এত বড় মেসেজ রয়েছে, এটা দেখার পরেও কিছু মানুষরা হয়তো বুঝবে না, পরিহাস করে চলে যাবে, কিন্তু যাদের সাথে হয়, হ্যাঁ আমি জানি আমি ভুক্তভোগী নই, কিন্তু ওই পেনটা কিন্তু আমি ফিল করতে পারি।
হয়তো আমার রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে বলে আমি আরও বেশি করে বুঝতে পারছি। হ্যাঁ, অপারেশন আর অ্যাসিড অ্যাটাকের মধ্যে অনেক পার্থক্য আছে, বাট স্টিল আই ক্যান ফিল দ্য পেইন, যে আমি বোঝাতে পারছি না। আর এটাকে আমি কোনো রেটিংয়ে দিতেই চাই না, মানে এটা আমার সব রেটিংয়ের ঊর্ধ্বে। এটা তোমরা মাস্ট ভিজিট করো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম পার্কের সামনে। আমি এই মুহূর্তে রয়েছে ভারত চক্রের লাইনে, আর ভিড়টা দেখো। আমি এইমাত্র ভারত চক্র দেখে বেরোলাম, আমার তো খুব ভালো লেগেছে, একটা ডিভাইনিটি আছে পুরোটার মধ্যে। আমার দেখাই প্যান্ডেলটা রয়েছে কিন্তু ইউনিকনেসের দিক থেকে টপ 4-এ। আমি এই মুহূর্তে রয়েছি তরুণ সংঘে। 2009 যখন প্রথম সানডে সাসপেন্সে ব্যোমকেশ, 2009 সালে প্রথম যখন ব্যোমকেশ অন এয়ার হয়, তখন আমার প্রথম তার সাথে পরিচয়, তার প্রতি ভালো লাগা জন্মানো, তারপরে মুভিতে দেখা। তো 2009 সালে ব্যোমকেশ অন এয়ার হয় রেডিওতে সানডে সাসপেন্সে, তখন 12টায় আসতো, তখন থেকে আমার তার সাথে পরিচয়। তারপরে 2013 সালে ঋতুপর্ণ ঘোষের বানানো সত্যান্বেষী দেখে আরও ভালো লাগা বেড়ে যায়। এই মুহূর্তে আমি রয়েছি তরুণ সংঘে, আর যেখানে এবছরের থিম দেখলে তো বুঝতেই পারছো, ব্যোমকেশ। আমার প্রচণ্ড পছন্দের একজন ক্যারেক্টার, যে ডিটেকটিভ নয়, সে কিন্তু সত্যান্বেষী। চলো তোমাদেরকে ভালো করে দেখাই, মানে তোর সাথে কি করে সত্যান্বেষীর পরিচয়, আমি সেটা জানতে চাইছি। ব্যোমকেশ বক্সির একটা ওয়েব সিরিজ, তারপর থেকে আমরা রাত্রে দুপুরে যখন সময় পেতাম, ফ্রি টাইম, তখন আমরা দেখতাম। কখনো রাত 3টে 4টে পর্যন্ত আমরা ওয়েব সিরিজ দেখে নিতাম। তখন থেকে আমার একটা মানে কি বলি, একটা আগ্রহ তৈরি হলো যে কী করে লোকটা, সে কি একটা ডিটেকটিভ। আমি তাকে জানতে পারলাম ওনার না গোয়েন্দা না ডিটেকটিভ নামটা বলি, সে নিজেকে একটা আলাদাই উপাধি দিয়েছে, সত্যান্বেষী। এই মুহূর্তে আমি আছি তরুণ দলের সামনে, আর এই ছবিটা দেখে তোমাদের ব্যোমকেশের কোন গল্পের কথা মনে হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টসে বলো। তো চলো প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে কী রয়েছে। সানডে সাসপেন্সে ব্যোমকেশ অন এয়ার হওয়ার পরে আমি কিন্তু বাবার কাছে বায়না করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশের বই কিনি। বুঝতেই পারছো কীরকম বড় ব্যোমকেশের ফ্যান। সেই রকম ব্যোমকেশের ফ্যান হওয়ার সাথে সাথে কিন্তু আমি আজকে এইরকমভাবে ব্যোমকেশকে এরকম চোখের সামনে তো ভাবতেই পারি না। এই যে মা, খুব ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় ব্যোমকেশের গল্পের কোনো না কোনো লাইন, কোনো না কোনো গল্প। এই ফটোটা দেখে বুঝতে পারছো ফটোটা কোন গল্পের? তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টসে বলো এটা কোন গল্পের। এই গ্রুপ ফটোটার মধ্যে এমন একজন আছে যে নিজের চেহারা লোক চক্ষুর আড়ালে রাখতে চায়। ডায়লগটা মনে পড়ছে বুঝি। আর রিভলভার ছাড়া তো ব্যোমকেশকে ধরা যায় না, কিন্তু ব্যোমকেশের মগজাস্ত্র নেই ফেলুদার মতন, কিন্তু ব্যোমকেশটা সত্যান্বেষী সেটা কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় তুলে ধরেছে এই প্যান্ডেল। মানে আমি একটুখানি নস্টালজিক হয়ে যাচ্ছে এটা দেখে, কারণ ব্যোমকেশ পড়ে বড় হয়েছি, ব্যোমকেশের অনেক মুভি দেখেছি। এখানে তো আদিম রিপু, আমি রিসেন্টলি সানডে সাসপেন্সের আদিম রিপু শেষ করলাম, অসাধারণ লেগেছে। প্রত্যেকটা কোনায় ব্যোমকেশ লুকিয়ে রয়েছে এখানে। তুই তো সিরিজ দেখে বড় হয়েছিস, আমি বই পড়েছি, আমি গল্প শুনেছি, আমি মুভি দেখেছি। এবার আমি যেহেতু তুমি একটা ইউটিউবার অনলি, আমি তোমার একটা রেস্ট্রিক্টেড এরিয়া নিয়ে যাবো যেটা শুধু মেম্বার্সরাই অ্যালাউ। ওকে, থ্যাংক ইউ ফর দিস। ব্যাকগ্রাউন্ডে যে থিম সংটা বাজছে তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, আমি তো শুনতে পাচ্ছি আর আমার গায়ে কাটা দিচ্ছে। এই ভাই আমাকে বললো একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় নিয়ে যাবে যেখানে শুধু ক্লাব মেম্বাররাই যেতে পারে। তো চলো যাই। প্রতুল চন্দ্রগুপ্ত সুকুমার সিং, সামনেই বইটা দেখছো ব্যোমকেশের ডায়েরি লেখা, এটা কিন্তু একটা বই, এটা কিন্তু ওপেন হবে। ওয়াও, ভেরি নাইস। মানে
এরকম চিন্তা ভাবনা আমি সত্যি আগে দেখিনি। দেখো লাইনটা, এটা হচ্ছে ভারত চক্রের লাইন, লাইনটা দেখেছো? আজকে তৃতীয়া রাত, আর এই মুহূর্তে লাইন ঠিক এইরকম। কে বলবে আজকে তৃতীয়া? দেখো মাথা খারাপ করা লাইন, কত দূর যে লাইন গেছে ঠিক নেই তার। দেখো এবারে আমি চলে এসেছি দমদম তরুণ দলের সামনে, যেটার এবছরের থিম হচ্ছে ছাপ। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, আর এটা আমার টপ কোন লিস্টে রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। আমার কিন্তু দমদম তরুণ সংঘ খুবই ভালো লেগেছে, কারণ ছোটোবেলা থেকেই ব্যোমকেশের সাথে পরিচয় আমার 9 বছর বয়স থেকে সানডে সাসপেন্সের মাধ্যমে। তখন 12টায় রেডিওতে সানডে সাসপেন্স শুনতাম, এখন বড় হয়েছে, এখন ইউটিউবে সানডে সাসপেন্স শুনি। দিন পাল্টেছে কিন্তু ইমোশনটা কমে যায়নি, ব্যোমকেশের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা বরং আরও বেড়ে গেছে। অবশ্যই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের এত ভালো একটা চরিত্র উপহার দিয়েছিল, সত্যান্বেষী ব্যোমকেশ, যে ডিটেকটিভ নয়, যে সত্যান্বেষী। তো তোমরা জানিও তোমাদের ব্যোমকেশ কেমন লাগলো, আর অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা থাকো, কারণ এরপরে কিন্তু আমি যাচ্ছি তরুণ দলের ভিডিও দেখানো।